আসসালামু আলাইকুম। আজ 14 ফেব্রুয়ারি 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পকে পাশে বসিয়ে ইউনুসকে চাঞ্চল্যকর খবর দিলেন ইলন মাস্ক। হাসিনাকে ফেরাতে ভারতকে যা স্মরণ করাবে বাংলাদেশ। ঢাকায় হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী, স্টারলিংক ইন্টারনেট এবং এক্সের মালিক ইলন মাস্ক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে মাস্কের পাশে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টার দিকে ফোনে কথা বলেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, যিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছেন। তবে তাদের আলোচনার বিষয়বস্তু পরবর্তীতে নির্ধারিত সময় অনুযায়ী বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে। জাতীয় উন্নয়নে বাংলাদেশে স্টারলিংক ব্যবহারের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক ইউনুস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাতে ইতিবাচক সাড়া দেন। এছাড়া বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই সফরে রয়েছেন। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 সম্মেলনে অংশগ্রহণের জন্য 2 দিনের সফরে সেখানে গেছেন। গত বুধবার তিনি দুবাই পৌঁছান। অধ্যাপক ইউনুস বলেছেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে সংহত করবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা মাস্ক বলেছেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সঙ্গে পরিচিত ছিলেন। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে বলে তিনি আস্থা প্রকাশ করেন। মাস্ক বলেন, আমি এর অপেক্ষায় আছি। বাংলাদেশে উন্নত স্যাটেলাইট সংযোগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সারা দেশে উদ্ভাবনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেছে অনলাইন এনডিটিভি। তাতে দেখা যায়, ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করছেন। ওই সাংবাদিক বলেছেন, আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনুসও জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? জবাবে ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শত শত বছর তারা কাজ করছে। সত্যি বলতে এ বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ বিষয়ে বলার জন্য আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব। তবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কোনো জবাব দেননি। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা শুরু করেন। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন মোদি। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর প্রথমবার তার সঙ্গে সাক্ষাৎ হল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হোয়াইট হাউসে বৈঠকে বসেন দুই নেতা। তবে যৌথ ব্রিফিংয়ে দুই নেতার মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ তোলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের কিছুক্ষণ আগেই ট্রাম্প ভারতের বাজারে মার্কিন ব্যবসায়ীদের জন্য প্রতিকূল পরিবেশ নিয়ে কঠোর মন্তব্য করেন এবং মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপকারী দেশগুলোর জন্য পাল্টা শুল্ক ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা দেন। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি ভারতের অত্যন্ত কঠোর ও অন্যায্য শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন, যা আমাদের ভারতীয় বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছিল। এটি সত্যিই একটি বড় সমস্যা। হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারত আমাদের উপর যে শুল্ক বসাবে, আমরাও তাদের উপর একই হারে শুল্ক আরোপ করব। এ সময় মোদি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে যা শিখেছি তা হলো তিনি সবসময় জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখেন। আমিও ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেই।
ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধের মধ্যেও ভারত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং রুশ জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে। পশ্চিমা বিশ্ব যেখানে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেখানে ভারত নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল দোষী ব্যক্তির বিচার করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দ্য ন্যাশনালের সঙ্গে আলাপকালে এমন কথা বলেছেন তিনি। হাসিনা সহ তার দলের সকল দোষী ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেন ডক্টর ইউনূস। এ বিষয়ে ইতোমধ্যেই বৈধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই বৈধ পন্থা অবলম্বন শুরু করেছি। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারব। এটা করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ দোষী ব্যক্তিদেরও শাস্তি থেকে বাঁচতে দেবেন না তিনি। সাবেক প্রধানমন্ত্রী এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। দ্য ন্যাশনাল বলছে, গত আগস্টে গণবিক্ষোভের তোপে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এককভাবে 15 বছরের বেশি সময় বাংলাদেশকে শাসন করেন হাসিনা। পরে গত বছরের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয়, তা দমন করতে পুলিশ এবং সমর্থকদের ব্যবহার করেন তিনি। এতে প্রায় 1400 জন নিহত হন। আহত হন 11,000-এরও বেশি মানুষ। পরে 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল বিক্ষোভের ফলে ভারতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন হাসিনা। এখন তিনি সেখানেই আছেন। ডক্টর ইউনূস বলেন, আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি তারা যেন হাসিনাকে ফেরত দেন। জাতিসংঘের হাই কমিশনারের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন সহ আমাদের কাছে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রচুর প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছে তা হাসিনার সকল কাজের একটি সাক্ষ্য। এর বাইরেও হাসিনা কি করেছেন তার প্রচুর প্রমাণ আমাদের কাছে রয়েছে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ ভারতে নথিপত্র পাঠিয়েছে। দেশের রাজনৈতিক নেতৃত্ব এই বিষয়ে ভারতকে স্মারকপত্র দেবে, একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার বিদেশি মিত্রদের সম্পৃক্ত করবে কিনা জানতে চাইলে রফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত বছরের 23 ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত তার মিশনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারিক কার্যক্রমে হাজির করতে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে অনুরোধ করে একটি ভার্বাল নোট পাঠিয়েছিল। রফিকুল আলম বলেন, এখনও পর্যন্ত ভারত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। আমরা ভারতের কাছ থেকে সাড়া পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। তবে এ ধরনের নোটের উত্তর পেতে সাধারণত 2 থেকে 3 মাস লাগে। সে হিসেবে এখনও সময় শেষ হয়ে যায়নি। হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ ভারতে গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম নিশ্চিত করেন, ঢাকা থেকে ভারতে পাঠানোর একটি ভার্বাল নোটের সঙ্গে প্রয়োজনীয় সব নথিপত্র অন্তর্ভুক্ত ছিল। ভারতকে সম্ভাব্য স্মারকপত্র দেওয়ার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখপাত্র রফিকুল আলম বলেন, এটি একটি কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত। জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন দিল্লির উপর হাসিনাকে প্রত্যর্পণের জন্য চাপ সৃষ্টি করবে কিনা এমন আরেকটি প্রশ্নের জবাবে মুখপাত্র উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের ফলাফল যে কারো মনকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রফিকুল আলম বলেন, তদন্ত থেকে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে জাতিসংঘের তথ্য অনুসন্ধানকারী দল এই সিদ্ধান্তে পৌঁছেছে, রোম সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে সংশ্লিষ্ট সময়ের মধ্যে মানবাধিকার লঙ্ঘন মানবতাবিরোধী অপরাধ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR এর প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ভয় দেখানোর উদ্দেশ্যে এবং সম্ভবত বেআইনি বল প্রয়োগের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে র্যাবের কালো রঙের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, যা এক ধরনের ভয় সৃষ্টির উদ্দেশ্যে ছিল। OHCHR এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিক্ষোভকারীদের শায়েস্তা করার জন্য এবং তাদের ভয় দেখানোর উদ্দেশ্যে আরও বেশি হেলিকপ্টার মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন। ওই সময় র্যাব হেলিকপ্টার ব্যবহার করে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার কার্যক্রম চালায়। OHCHRকে দেওয়া প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী 18 থেকে 21 জুলাই র্যাব ও পুলিশের হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর বারবার কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। সেই সঙ্গে রামপুরায় 18 জুলাই সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা আরও বলেছেন, 19 ও 20 জুলাই হেলিকপ্টার থেকে রাইফেল ও শটগান দিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রাণঘাতী গুলি ছুড়তে দেখা গেছে। তথ্য অনুসন্ধান দলের কাছে দেওয়া প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী হেলিকপ্টার থেকে বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় গুলি ছুড়তে দেখা গেছে। OHCHR এই প্রতিবেদনে বলেছে, হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া মানবাধিকার লঙ্ঘনের এক গুরুতর উদাহরণ। কোনো অবস্থাতেই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন সহিংস কার্যকলাপ গ্রহণযোগ্য নয়। যদিও পুলিশ ও র্যাবের পরিচালকরা হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার বিষয়টি স্বীকার করেছেন, তারা গুলি ছোড়ার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। প্রতিবেদনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হেলিকপ্টার থেকে একবারও রাইফেল বা শটগান দিয়ে গুলি ছোড়েনি। তবে OHCHR এর তথ্য অনুসন্ধানী দল কিছু ভিডিও পেয়েছে যেখানে হেলিকপ্টার থেকে গ্যাস শেল ছোড়ার দৃশ্য দেখা গেছে। এই শেলগুলো দূর থেকে রাইফেল বা শটগানের মতো দেখালেও বিশ্লেষণে দেখা যায় যে এগুলোর পেছনে সাদা ধোঁয়া রয়েছে, যা কাঁদানে গ্যাসের শেল ছোড়ার প্রমাণ। এছাড়া র্যাব ও পুলিশ কর্তৃপক্ষ দাবি করেছে, তারা কেবল কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, কিন্তু রাইফেল বা শটগান থেকে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে সময় এসব ঘটনা ঘটেছিল তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সেবা বন্ধ ছিল। ফলে ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, যা তদন্তে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যদি দলের মধ্যে শ্রেষ্ঠ হতে চান, কোনো একটি অফিসে, কর্মক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গায় আপনি নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে চান, তাহলে নিজের শক্তিমত্তা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং অন্যের ভুল থেকে শিক্ষা নিতে হবে। নিজে কোনটা ভালো পারেন, কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে সুনিপুণভাবে কার্যাদি সম্পন্ন করতে পারেন, এই বিষয়ে যদি ধারণা থাকে তাহলে আপনি অবশ্যই সেই দিকগুলোকে আরও প্রখর করে তুলে সফলতাকে ছিনিয়ে আনতে পারবেন। আর অন্যরা যে ভুলটি করছে সেই ভুল থেকে যদি আপনি শিক্ষা নেন এবং নিজের মধ্যে চর্চা করতে থাকেন যে এই ভুলটি যদি আমি করতাম তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ নিতাম, এই ধরনের চর্চা কিন্তু আপনাকে আরও বেগবান এবং কর্মদক্ষ এবং পরিণত করে তুলবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের সমালোচনা পুনর্ব্যক্ত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজা সৃষ্টিকর্তার কৃপায় চিরকাল গাজাবাসীর থাকবে। পাকিস্তানে এক ব্যবসায়িক ফোরামে যোগ দিয়ে তিনি একথা বলেন। এরদোয়ান বলেন, গাজা আমাদের গাজাবাসী ভাই বোনদের এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে। তিনি বলেছেন, গত 19 জানুয়ারি গাজা থেকে অন্যতম সুসংবাদ পেয়েছি, ফিলিস্তিনি ভূখণ্ডে 15 মাসের ইসরায়েলি গণহত্যার অস্থায়ী বিরতি। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতি এখন অচল হয়ে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমি আশা করি একটি মানবিক জোট, বিশেষ করে আরব এবং মুসলিম বিশ্ব এই সংকটময় সময়ে গাজাবাসীকে পরিত্যাগ করবে না। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। ইসরায়েলকে সমর্থন করায় অনেক পশ্চিমা মিত্রদের তিরস্কারও করেছে দেশটি। গাজা যুদ্ধের প্রতিবাদে 2024 সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের গণহত্যার বিচারের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাব দেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changetv.press। বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press। youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।